একটা বিধবা মেয়ের সাথে আমার একমাত্র ভাতিজার বিয়ে দিলে তুমি? তোমার কি বুদ্ধি ভ্রম হয়েছে? এই মেয়ের স্বামী বিয়ের একদিনের মাথায় মারা গিয়েছে। এমন একটা অপয়া মেয়ের সাথে আমার ভাতিজার বিয়ে দিলে কোন সাহসে? গিয়েছিলে তো এই মেয়ের বিয়ে খেতে, আর নিজেই পুত্রবধূ করে নিয়ে আসলে। ক্ষোভে কথাগুলো বললেন মিসেস রোকেয়া বেগম। নাদিয়া বেগম ইতস্তত করে বললেন, উফ, আস্তে কথা বলো রোকেয়া, সিরাত শুনে ফেলবে বা অনেক কষ্ট পাবে কথাগুলো শুনলে। রোকেয়া বেগম বিরক্তিকর মুখমণ্ডল নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। প্রচন্ড বিরক্ত নিয়ে বলল, শুনলে শুনবে, ভুল কিছু তো বলিনি। তোমাকে বোকা বানিয়ে ঘাড়ে চেপে বসেছে, একেবারে বউ হয়ে আসলো এই বাড়িতে। রোকেয়া বেগমের কথা শুনে খুবই বিরক্ত হলেন নাদিয়া বেগম। গম্ভীর কণ্ঠে বললেন, এসব আবল তাবল কথা কেন বলছো? আর সিরাতের মত ছিল না এই বিয়েতে? ও তো আহনাবকে বিয়ে করতে রাজিই হতে চাইছিল না, পরে ওর বাবার কথা রাখতে গিয়ে এই বিয়েতে রাজি হয়। তোমাকে আমার কিছু বোঝাতে হবে না। সবাই এই মেয়ের বুদ্ধি। ইচ্ছে করে প্রথমে রাজি হয়নি, জানি কেউ ওকে দোষারোপ করতে পারবে না। আমি কি বুঝি না চালাকি? নাদিয়া বেগম পুনরায় গম্ভীর কণ্ঠে বললেন, সবাইকে নিজের মতো মনে করো না, তুমি এখন যেতে পারো, তোমার এখানে আর কোনো কাজ নেই। রোকেয়া বেগম রেগে গেল নাদিয়া বেগমের কথায়। ভালো করে নিজের অপমানটা বুঝতে পারল, কিন্তু কিছু বলল না আর। হাত থেকে ফুলের ডালাটা বিছানার উপর রেখে রুম থেকে চলে আসলো। রোকেয়ার যাওয়ার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ত্যাগ করলো নাদিয়া বেগম। নাদিয়া আর রোকেয়া বেগম মিলে রুম ফুল দিয়ে সাজাতে ছিল। নাদিয়া বেগম ফুলের ডালাটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। ডালাটা বারান্দায় রেখে ভেতরে আসলো। রুমে আসতেই দেখলো অন্যমনস্ক হয়ে সিরাত দাঁড়িয়ে রয়েছে। নাদিয়া বেগম সিরাতের কাছে এগিয়ে গেল। সিরাত এত সময় ওয়াশরুমে ছিল, কিন্তু রোকেয়া বেগমের সব কথাই তার কর্ণকুহর হয়েছে। হঠাৎ মাথা কারো স্পর্শ সিরাত চমকে উঠল। নাদিয়া বেগম পরম স্নেহে সিরাতের মাথায় হাত বুলাতে বুলাতে হেসে বললেন, ভয় কেন পাচ্ছ মা? ভয়ের কিছু নেই, আমি আছি তো। মুহূর্তেই চোখ ছলছল করে উঠল সিরাতের। আজ পর্যন্ত এখনো কেউ তাকে বলেনি ভয়ের কিছু নেই। আমি আছি তো, শুধুমাত্র আমি আছি তো পাশে, এই কথাটাই অনেক যথেষ্ট মনে সাহস জোগাতে, মনে ভরসা সঞ্চয় করতে। কিন্তু এই কথাটা অনেক দুর্বল লাইন, সহজে শুনতে পাওয়া যায় না। যদি যেত তাহলে হয়তো জীবনের কঠিন সময় অনেক সহজে পাড়ি দেওয়া যেত। সিরাতের ভাবনায় ছেদ ঘটিয়ে নাদিয়া বেগম বলেন, চলো বিছানায় বসবে। নাদিয়া বেগম সিরাতে বিছানায় বসিয়ে বলল, তুমি বসো মা, আমি এক্ষুনি আসছি। সিরাতকে বসিয়ে রেখে নাদিয়া বেগম নিচে চলে গেলেন। সিরাত চুপচাপ বসে ভাবতে লাগলো, নাদিয়া বেগম কত সহজে তাকে আপন করে নিয়েছে। শুধুমাত্র 2 দিনের আলাপে নিজের ছেলের বউ করে নিয়ে আসলেন, কিন্তু বিয়ের মধ্যে যে করুণাও রয়েছে। সে তো কখনো চায়নি করুণার পাত্রী হতে, তাহলে ভাগ্য কেন তাকে বাধ্য করলো করুণার পাত্রী হতে? হয়তো ভাগ্য নিষ্ঠুর। সবসময় নিষ্ঠুরতার পরিচয় দেওয়া তার কাজ। মানুষ যা করতে চায় না, ভাগ্যের পরিহাস তাকে বাধ্য করে তা করতে। আজকে সিরাতের বিয়ে ছিল আদনানের সাথে। আদনান নিজ থেকে বিয়ের প্রস্তাব দেয়। সিরাতের আগে একটা বিয়ে হয়েছিল। বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে, কিন্তু বিয়ের পরদিনই অ্যাক্সিডেন্টে মারা যায় তার স্বামী। সাথে সাথে নতুন বউয়ের তকমা থেকে বিধবা তকমা লাগে তার গায়ে। সব জেনেই আদনান তাকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু বিয়ের আসরে এই কথা তার মা জেনে বিয়েতে অস্বীকার করেন। তিনি আর আদনানও কোনো কথা না বাড়িয়ে বিয়ের আসর থেকে চলে যায়। ভরা বিয়ের আসরে একটু কথার পাত্রী হয় সিরাত। সবার অপমানের হাত থেকে বাঁচাতে তখনই নাদিয়া বেগম এসে নিজের ছেলের জন্য বিয়ের প্রস্তাব দেয়। সিরাত প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে চাচার কথা রাখতে বিয়েতে রাজি হয়। হঠাৎ রুমে প্রবেশের আভাস বুঝতে পেরে সিরাত দরজার পানে তাকায়। নাদিয়া বেগম হাতে খাবারের প্লেট নিয়ে ভেতরে প্রবেশ করছে। সিরাতের পাশে বসে ভাত মেখে তার সামনে ধরল। সিরাত শুধু থমকে সেদিকে তাকিয়ে রয়েছে। নাদিয়া বেগমের ব্যবহারে সিরাত ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে। অল্প সময় অনেকটা আপন করে নিয়েছেন
তিনি সিরাতকে। নাদিয়া বেগম চোখে ইশারায় সিরাতকে খেতে বললেন। সিরাত খাবার মুখে নিয়ে খেতে লাগলো। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মনে। খাবারে এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছে আজ সে। এই খাবারের ভেতর লুকিয়ে রয়েছে মাতৃস্নেহ, যে স্নেহ পাওয়ার জন্য এতদিন তার মন আফসোস করত। ইস, যদি তারাও মা বেঁচে থাকতো তাহলে তাকেও হয়তো তার মুখে তুলে ইস যদি তারও মা বেঁচে থাকতো তাহলে তাকেও হয়তো তার মা মুখে তুলে খাইয়ে দিত। আজ অনেক বছর পর মাতৃস্নেহের ছোঁয়া পেল। সিরাত ছোট